প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ছুটিতে সবাই আনন্দেই দিন কাটাচ্ছ এবং টুকটাক পড়াশোনা করছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের অষ্টম অধ্যায় মহাবিশ্ব নিয়ে। হয়তো তোমরা সবাই পড়া কমপ্লিট করছো, তাও একটু আমি আলোচনা করি, দেখো মিলাই দেখো তোমাদের সব ঠিক আছে কিনা। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা সাধারণত মহাকাশে বা আকাশে গ্রহ নক্ষত্রগুলি দেখতে পাই। দূরবীক্ষণ যে বিজ্ঞানের যে শাখাতে এই গ্রহ নক্ষত্র বা মহাকাশের সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। এখান থেকেই বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন তথ্য দিছে, যার মাধ্যমে আমরা জানছি চাঁদ, সূর্য, বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে। আজ আমরা আলোচনা করব পৃথিবী থেকে চাঁদ এবং সূর্যের দূরত্ব এবং আলোর গতিবেগ এগুলো সম্পর্কে। প্রথমে আসি চাঁদ এবং পৃথিবীর দূরত্ব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। এই কারণে কিন্তু চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। অপরপক্ষে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই কারণে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। এই কারণে কিন্তু আমরা সূর্য থেকে যে আলো উচ্ছরিত হয় সে আলোটাকে আমরা আগে দেখতে পাই। 8 মিনিট আগে কিন্তু আমরা দেখতে পাই, সূর্য দেখার 8 মিনিট আগে। তোমরা কি কখনো খেয়াল করে দেখছো? আজ থেকে খেয়াল করে দেখো, আমরা কিন্তু আলোটাকে আগে দেখতে পাই, সূর্যকে পরে দেখি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মহাকাশ সম্পর্কে। দেখো, মহাকাশে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে। এরকমই অনেকগুলো এই মহাকাশে অনেকগুলো গ্যালাক্সি রয়েছে। প্রতিটা গ্যালাক্সি আবার প্রায় গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র নিয়ে গঠিত। এরকমই একটা গ্যালাক্সি সম্পর্কে তোমাদের বই আলোচনা করা হয়েছে, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের আকার এরকম বলা হয়েছে যে যদি আমরা এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই এবং সেটা যদি আলোর বেগে যায়, আলোর বেগ কত সেটা কি জানো? আলোর বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই বেগে যদি আমরা যাই তাহলে মিল্কি ওয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে আমাদের সময় লাগবে 1,30,000 বছর। তাহলে চিন্তা করো মিল্কি ওয়ের আকারটা কত বড়। এরকমই অসংখ্য গ্যালাক্সি নিয়ে মহাকাশ গঠিত। আর এই মহাকাশের আকার কিন্তু আকৃতি কিন্তু নির্দিষ্ট নয়, এটা দিন দিন বড়ই হচ্ছে। এ সম্পর্কে আমরা আরও যখন বড় হব, আরও যখন পড়াশোনা করবো এ সম্পর্কে আরও জানতে পারবো। বিজ্ঞানী গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি দেখছেন যে সৌরজগৎটা কিভাবে গঠিত এবং সে সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। তাহলে সৌরজগতের গঠনটা কিরকম? আমরা কিন্তু এটা ছোট থেকে পড়ে আসছি, সৌরজগতে 8টি গ্রহ আছে, কিন্তু এগুলো কিভাবে আছে সেগুলো সম্পর্কে অতটা কিন্তু আমরা শিখিনি, এখন এসে শিখব। দেখো, সৌরজগতের কেন্দ্রে থাকে হচ্ছে সূর্য, আর এই গ্রহগুলো এই সূর্যকে কেন্দ্র করে প্রতিটা আলাদা আলাদা পথে কিন্তু ঘোরে। এই ঘোরা বা আবর্তন আলাদা আলাদা পথে না হইলে যদি একই পথ হইতো তাহলে কিন্তু একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ কি হতো, বেঁধে যেত বা বিকর্ষণ হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু প্রতিটা গ্রহ আলাদা আলাদা কক্ষপথে ঘোরে। এই গ্রহগুলোর যে পথে ঘোরে সেগুলোকেই বলা হয় কক্ষপথ। এবার আমরা জানবো যে পৃথিবী আসলে কিভাবে ঘোরে। পৃথিবী ঘূর্ণন কিন্তু 2 ধরনের। একটা হচ্ছে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে যেভাবে ঘোরে, সূর্যের চারিদিকে ঘুরতেছে, এটা যদি সূর্য হয় তাহলে এই সূর্যকে ঘুরে, আর এটা যদি হয় পৃথিবী তাহলে এই পৃথিবী কি হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরে আসছে। আবার এই যে কক্ষপথে যে পথ দিয়ে হচ্ছে পৃথিবী কক্ষপথের সাথে আছে সেটাকে বলা হচ্ছে যে সংযুক্ত আছে সেটাকে বলা হয় অক্ষ। অর্থাৎ কোনো বস্তু কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে বলা হয় অক্ষ। পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরে আসতেছে তখন সময় লাগে 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারিদিকে পৃথিবীর এই ঘূর্ণনের সময়কে বলা হয় হচ্ছে বার্ষিক গতি। আবার
যখন সূর্যের চারিদিকে ঘুরতেছে ঠিক সেই সময়ে পৃথিবী নিজ অক্ষের উপরে একবার আবর্তন করে। এক্ষেত্রে সময় লাগে হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট বা 24 ঘন্টা বলা হয়, অর্থাৎ একদিন। পৃথিবীর নিজ অক্ষের উপরে একবার ঘুরে আসতে যে একদিন সময় লাগে একে বলা হয় হচ্ছে আহ্নিক গতি। অর্থাৎ পৃথিবীর গতি দুই প্রকার, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এখন চলো আমরা আলোচনা করব এই আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণে পৃথিবীতে আসলে কি কি পরিবর্তন হয় বা কি কি প্রাকৃতিক পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। প্রথমে আসি, দেখো আমরা প্রতিদিন দেখি কি সকালবেলা সূর্য আকাশে উঠতেছে, পূর্ব দিকে উঠতেছে এবং বিকালে দেখা যায় যে সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এই সূর্য যখন উঠতেছে তখন পৃথিবীটা আলোকিত হচ্ছে, আর যখন সূর্য আবার অস্ত যাচ্ছে তখন পৃথিবী কি হচ্ছে, অন্ধকার হচ্ছে। এই যে সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত এই যে দিনটা আলোকিত অংশটা, এটাকে বলা হয় দিন। আসলে 24 ঘন্টার এই সময়টা, যে সময়টাতে সূর্যের আলো দিয়ে পৃথিবী আলোকিত হয়, সেটাকে বলা হয় হচ্ছে দিন। আর যে পাশে পৃথিবীর যে অংশটাতে সূর্যের আলো পড়ে না সেই অংশটা হয় কি, অন্ধকার, অর্থাৎ সেখানে হয় রাত। অর্থাৎ সেই পৃথিবীর সূর্যের ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের দিকে থাকে সেই অংশটা আলোকিত হয়, অর্থাৎ সেই অংশটাকে বলা হয় দিন। আর যে অংশে সূর্যের আলো পড়ে না অর্থাৎ অন্ধকার হয় সেই অংশটাকে বলা হয় রাত। দেখো এটা যদি হয় পৃথিবী, এটা হচ্ছে কেন্দ্র বরাবর ছেদকারী রেখা, আর এটার যে অক্ষরেখা বললাম এটা হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখা বরাবর আমরা যদি এই পাশে সূর্য, এটা কিভাবে দিন রাত সৃষ্টি হয় সেটা যদি আমরা দেখি, এখানে যদি কোনো আলোর ব্যবস্থা থাকে, এই আলো যদি সরাসরি পৃথিবীর যে অংশটাতে পড়তেছে সেই অংশটা কি হবে, আলোকিত হবে। এই অংশটাতে আলো পড়ছে আর এই অংশটা কি হয়ে যাচ্ছে, যখন আলো পড়তেছে না তখন এই অংশ অন্ধকার হবে। ঠিক আমরা যদি ভূগোলক যদি থাকে আমাদের, তাহলে ভূগোলক বা বল, সবার বাসায় তো বল, খেলার বল আছে, এই বলটার দিকে তোমরা যদি দেখতে চাও, বলের এক পাশে আলো ফেলো, দেখো সেই পাশে আলোকিত হবে, পেছনের পাশটা অন্ধকার হবে। ভূগোলকটাকে যখন আমরা ঘুরাবো ঠিক সেই অংশটাই সূর্যের আলোর দিকে যে অংশ থাকবে সেই অংশটাই আলোকিত হবে, পেছনের অংশ কিন্তু অন্ধকারই থাকবে। আর পৃথিবীটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, এই কারণেই কিন্তু পূর্ব দিকে সূর্য আগে উঠতেছে আর পশ্চিম দিকে যে ডুবতেছে। আমরা যে বলি সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায়, কেন? আসলে কিন্তু পৃথিবীর ঘূর্ণনের কারণে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে কি হচ্ছে, আবর্তিত হচ্ছে বলে আসলে এরকমটা দিন রাতের সৃষ্টি হচ্ছে এবং আমাদের মনে হয় যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম তো যে আহ্নিক গতির কারণে আসলে দিন এবং রাতের সৃষ্টি হয়। আলোচনা করব বার্ষিক গতি। বার্ষিক গতির কারণে কি হয়, আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি, আমরা সারা বছরে কয়টা ঋতু দেখি বলতো? 6টা ঋতু, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এগুলো সাধারণত কি কারণে এই পরিবর্তনগুলো হয়, একটা ঋতুর পরে আরেকটা ঋতু আসে? এগুলো কিন্তু আসলে বার্ষিক গতির কারণেই হয়। বার্ষিক গতির কারণে আমাদের দেশে অন্তত 6টা ঋতু দেখি। আবার বিভিন্ন দেশে কিন্তু 2টা ঋতু শুধুমাত্র দেখা যায়, মেইন 2টা ঋতু, একটা হচ্ছে গ্রীষ্মকাল আর একটা শীতকাল। আমরা মূলত গ্রীষ্মকাল এবং শীতকাল কিভাবে আসে সেগুলো সম্পর্কে দেখব। একটু দেখো তোমরা, আচ্ছা
এবার যদি আমরা একটু খেয়াল করি, দেখো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, তাই তো? পৃথিবীর যে অংশটাতে আমরা আহ্নিক গতির ক্ষেত্রে দেখছি যে অংশে পৃথিবীর সূর্যের আলো পড়তেছে সে অংশ দিন হচ্ছে। ঠিক একইভাবে আমরা সূর্য থেকে পাশাপাশি আলোর পাশাপাশি কি পাই বলো তো? আমরা কিন্তু তাপও পাই। পৃথিবীর যে অংশটাতে সূর্যের তাপ খারাপভাবে পড়ে সেই অংশটাতে কি হয়, বেশি উত্তপ্ত হবে, তাই না? আমরা যে অংশটাতে ঘরের ভিতরে থাকলে কি আমরা বেশি উত্তপ্ত হই? তা কিন্তু না। আমরা যখন সূর্যের নিচে ফাঁকা জায়গাতে থাকি তখন আমরা কিন্তু বেশি গরম বোধ করি, কারণ সূর্যের তাপটা আমাদের মাথার উপরে সরাসরি পড়ে। আমরা যদি একটু গাছের নিচে দাঁড়াই তখন কিন্তু আর ওইভাবে গরম লাগে না, আমাদের লাগে কি? লাগে না। তাহলে সূর্যের তাপ যেখানে খারাপভাবে পড়বে সেখানেই বেশি উত্তপ্ত হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন দেখো, যখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে তখন কি হচ্ছে, সূর্যের যে অংশ পৃথিবীর যে অংশটাতে সূর্যের তাপটা খারাপভাবে পড়বে সেই অংশ কি হবে? গ্রীষ্মকাল হবে। আমরা জানি তো তাপমাত্রা বেশি থাকে কোন সময়? কোন ঋতুতে তাপ বেশি থাকে? গ্রীষ্মকালে না? গ্রীষ্মকালে যে অংশটাতে সূর্যের তাপটা খারাপভাবে পড়বে, দেখো মার্চের সময় কি হচ্ছে, পৃথিবীর এই অংশটাতে কি হচ্ছে, সূর্যের দিকে খারাপভাবে থাকতেছে, অর্থাৎ সূর্যের তাপটা খারাপভাবে পড়তেছে, ফলে সে এই অংশটাতে কি হবে? গ্রীষ্মকাল হবে। অর্থাৎ এখানে দিন বড় হবে আর রাত ছোট হবে। ঠিক একইভাবে দেখো, যখন আবার ঘুরতে ঘুরতে পৃথিবী জুনের বছরের জুন মাসের দিকে যখন চলে আসবে তখন কি হচ্ছে, এই অংশটাতে কিন্তু সূর্যের তাপটা খারাপভাবে পড়তেছে, ফলে এই অংশটা কি হবে? গ্রীষ্মকাল হবে। এই অংশটাতে হবে শীতকাল। এই অংশটাতেও ঠিক অপোজিট পাশেতে শীতকাল হচ্ছে। আর এই কর্নারগুলোতে দেখা যাচ্ছে এই পাশে এই দুই পাশে দেখো তৃতীয়ভাবে সূর্যের তাপ পড়তেছে, ফলে এই অংশটাতে এক পাশে হবে হচ্ছে শরৎকাল, আরেক পাশে হবে হেমন্তকাল। ঠিক একইভাবে দেখো, এই যে সেপ্টেম্বর যখন চলে আসতেছে, সেপ্টেম্বরে কি হচ্ছে, এই অংশটাতে সূর্যের তাপটা খারাপ হয়ে পড়তেছে, ফলে এই অংশটা হবে গ্রীষ্মকাল, আর অপোজিটটা হচ্ছে কি? শীতকাল। ঠিক একইভাবে দেখো, এখানে আমরা আরেকটু শর্ট করে চিত্রটা যদি দেখাই, যে সূর্যের তাপটা যখন উত্তর গোলার্ধে কি হচ্ছে, খারাপভাবে কিরণ দিয়েছে, ফলে উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্মকাল, আর তখন দক্ষিণ গোলার্ধে হবে কি? শীতকাল। অর্থাৎ উত্তর গোলার্ধে দিন বড় হবে আর রাত ছোট হবে, আর দক্ষিণ গোলার্ধে তখন দিন ছোট হবে, রাত বড় হবে। ঠিক একইভাবে যদি যখন পৃথিবীটা ঘুরে আবার উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত পাশে অবস্থান করতেছে আর দক্ষিণ গোলার্ধে যখন সূর্যের দিকে থাকতেছে তখন কি হচ্ছে, সূর্যের দক্ষিণ গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেওয়ার কারণে দক্ষিণ গোলার্ধে হবে তখন শীতকাল, আর উত্তর গোলার্ধে যেহেতু সূর্যের বিপরীত পাশে থাকছে তাই উত্তর গোলার্ধে হচ্ছে শীতকাল। তাহলে কিভাবে ঋতু পরিবর্তন হচ্ছে আর কিভাবে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল আসতেছে আমরা এখন বুঝতে পারছি তো? এটা নিয়ে আর কারো সমস্যা নাই তো? আর এটা কি কারণে হচ্ছে? শুধুমাত্র বার্ষিক গতির কারণেই হচ্ছে। তাহলে আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কে ডিটেলস বুঝলাম তো? এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করবা, আর স্কুল শুরু হলে তখন তো তোমাদের সমস্যা যেগুলো থাকবে মার্কিং করে রাখবা, আমাদের সাথে আলোচনা করলে আমরা তোমাদের একটু বুঝাই দেবো। এবার আসলে আমরা আলোচনা করব হচ্ছে চাঁদ নিয়ে, পৃথিবীর একমাত্র উপগ্রহ, তাই না? উপগ্রহটার নাম কি? চাঁদ। জানো তো সবাই? এই চাঁদ সম্পর্কে আমরা জানবো। চাঁদ আমরা আকাশে যখন দেখি, কখন দেখি? আসলে কিন্তু 24 ঘন্টায় চাঁদ দেখা যায়, কিন্তু সূর্যের আলোতে আমরা চাঁদ কিন্তু সেভাবে দেখতে পাই না। পাই কি? যখনই রাত হয়, অর্থাৎ সূর্যের আলো পৃথিবীতে থাকে না, তখন কিন্তু আমরা চাঁদটাকে স্পষ্ট দেখি। আবার কোনোদিন দেখি চাঁদ পুরো একটা থালার মতো আছে, কোনোদিন দেখি চিকন চাঁদ। ঈদের চাঁদটা কেমন হয়? খুব সরু, তাই না? সুতার মতো চিকন দেখা যায়, আস্তে আস্তে সেটা চড়া মোটা হতে 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 অর্ধেক থালার মতো হয়। আবার দেখা যায় পুরা থালা দেখা যাচ্ছে। আবার কখনো কোনোদিন দেখা যায় যে আমরা চাঁদ দেখতেই পাচ্ছি না। চাঁদের যদি বিভিন্ন আকার দেখা যায়, এটা কি বলা হয়? চাঁদের দশা। পৃথিবীকে আবর্তন করে। এখন আমরা আলোচনা করব চাঁদ নিয়ে। চাঁদ কখনো বড়, আবার কখনো ছোট, আবার কখনো গোলাকার, কখনো অর্ধ গোলাকার আমরা দেখি। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনকে বলা হয় চাঁদের দশা। চাঁদটা কি? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
আর উপগ্রহটা কি? উপগ্রহ হচ্ছে সেই বস্তু যা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। চাঁদ নিজ অক্ষের উপরে একবার ঘোরে, আবার পৃথিবীকে কেন্দ্র করে একবার ঘোরে। নিজ অক্ষের উপর ঘুরতে চাঁদের সময় লাগে 28 দিন, আবার পৃথিবী চারিদিকে ঘুরে আসতেও কিন্তু চাঁদের সময় লাগে 28 দিন। চাঁদের নিজস্ব কি আলো আছে? চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে, আর চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত হয়। কিন্তু যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ আবর্তিত হয়, তাই পৃথিবীর কোন পার্শ্বে চাঁদ অবস্থান করতেছে এবং কতটুকু পৃথিবীর আলো এসে পড়তেছে তার উপরে নির্ভর করে চাঁদের আকৃতি। পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করে চাঁদের আলোকিত অংশের পরিমাণ বিভিন্ন হয়ে থাকে। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশটাই দেখতে পাই। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণভাবে দেখতে পাই, তখন গোলাকার চাঁদ দেখা যায়, অর্থাৎ তখন কি হয়? পূর্ণিমা। আবার ধীরে ধীরে আলোকিত অংশ কমতে থাকে, কমতে কমতে একসময় দেখা যায় যে চিকন একটা চাঁদের অংশ বিশেষ দেখা যায়। আবার আস্তে আস্তে সম্পূর্ণ চাঁদই দেখা যায় না। তখন সেই সময়টাকে কি বলা হয়? অমাবস্যার চাঁদ। অর্থাৎ অমাবস্যাতে কি চাঁদ দেখা যায়? দেখা যায় না, কিন্তু সম্পূর্ণ অন্ধকার হয়। আবার যখন সম্পূর্ণ চাঁদ আমরা দেখতে পাই একটা গোলাকার থালার মতো, তখন কিন্তু রাতের বেলাও আলোকিত হয়, অর্থাৎ তখন দিনের আলোর মতো আলোকিত হয়। আমরা রাস্তা চলার পথে রাত্রেবেলা তখন যখন চলাচল করি, তখন কিন্তু আলোকিত থাকে, অর্থাৎ তখন পূর্ণিমা হয়। তাহলে অমাবস্যা আর পূর্ণিমা কিভাবে সৃষ্টি হয় তাহলে বুঝলা তো? যে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চাঁদকে দেখা যায়। এই পৃথিবীতে কোন পার্শ্বে চাঁদ, যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ আবর্তিত হচ্ছে, তাই আবর্তিত হওয়ার সময় কোন অংশটা চাঁদের কতটুকু অংশ সূর্যের আলোতে আলোকিত হচ্ছে ততটুকুই আমরা দেখতে পাবো। এভাবে অমাবস্যা এবং পূর্ণিমা সৃষ্টি হচ্ছে। তাহলে অমাবস্যা পূর্ণিমা তোমাদের কিন্তু এখান থেকে আরেকটা কথা আসে, অমাবস্যা এবং পূর্ণিমা সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। অমাবস্যা পূর্ণিমার পার্থক্য, অমাবস্যা বা পূর্ণিমা কিভাবে সৃষ্টি হয়, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। তাহলে এই অধ্যায়ে আমি আশা করছি যে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি তোমাদের থাকে তাহলে মার্কিং করে রাখবে। আমরা স্কুল খুললে অবশ্যই তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সামনে যেহেতু পিএসসি পরীক্ষা, তাই ওই যথেষ্ট মনোযোগ সহকারে পড়াশোনা করবা, পড়াশোনা মনোযোগ দিয়ে করবা। আর অধ্যায়টা রিডিংটা খুব ভালো করে করবা। কারণ কি তোমাদের হচ্ছে শূন্যস্থান, তারপরে শুদ্ধ অশুদ্ধ, এগুলো বাম ডান, এগুলো কিন্তু রিডিং থেকে আসে। আসলে পিএসসি পরীক্ষাতে যদিও সৃজনশীল প্রশ্ন, তারপরেও এই অংশগুলো কিন্তু সরাসরি তোমরা বোর্ড বই থেকেই পাবা। তাই বোর্ড বইটা অবশ্যই খেয়াল করবা, আর অনুশীলনের প্রশ্নগুলো ফলো করবা। যদি অনুশীলনের প্রশ্ন সরাসরি তোমাদের আসে না, সৃজনশীল প্রশ্ন আসবে, তারপরেও দেখো অনুশীলনী যে প্রশ্নগুলো থাকে সেগুলোর আদলেই কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। তাই তোমরা যদি অনুশীলনের উত্তরগুলো ভালো করে পড়ো, তাহলে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। আর বারবার বলছি, যে কোনো অধ্যায় যখনই পড়বা তখন অবশ্যই মনোযোগ সহকারে রিডিংটা পড়বা। তাহলে তোমরা ওই অধ্যায় ভিত্তিক যত প্রশ্ন আসুক না কেন তোমরা সব অ্যান্সার করতে পারবা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। অবশ্যই ঘরে অবস্থান করবা, বাহিরে বেরোবা না। বাহিরে বেরোলেও অবশ্যই মাস্ক ইউজ করবা, আর ঘন ঘন হাত ধোবা। হাত পরিষ্কার করা সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে সবসময় হাত পরিষ্কার রাখবা। আর ময়লা আবর্জনা এগুলো থেকে বিরত থাকো। আর তোমাদের খেলাধুলার অভ্যাস তো আছেই, তারপরেও খেলাধুলা আমার মনে হয় যে ঘরে খেলাই ভালো। বাইরে বেরোলেই অন্যের সাথে মেশা, আর যেভাবে করোনার প্রকোপ বাড়ছে সেই ক্ষেত্রে আসলে বাইরে বের হওয়ার ক্ষেত্রে আমি পক্ষপাতী না। তোমরা যতটা সম্ভব ঘরে থাকো, সুস্থ থাকো, নিজেরা সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, দেশকে ভালো রাখো, পৃথিবীকে শেষ পর্যন্ত ভালো রাখো। আর রোজার দিন এখন চলতেছে, রোজা রাখো। না রাখতে পারলেও অন্তত নামাজ পড়বা, বাবা মার কথা শুনবা, বাবা মারা যেভাবে চলতে বলে সেভাবে চলবা। অবশ্যই ভালো থাকবা আর পড়াশোনাটা চালাই যাবা। ঠিক আছে, আজ এই পর্যন্তই।